রুমিন ফারহানা হচ্ছে একটা বেশ্যা, একেবারে সঠিক বেশ্যা, ভারতীয় বেশ্যা, ইন্ডিয়ান বেশ্যা, মানবী বেশ্যা, একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা। এই নদী রুমিন সে বলে ইউনূস সরকার সার্বিকভাবে ব্যর্থ, ইউনূস সরকার দেশে কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইউনূসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ওর বাবা ভারত আইসা এখানে একটা ভাগ বসাইতে পারে। যে ব্যক্তি নিয়োগ পাওয়ার 3 দিনের মাথায় প্লট পাওয়ার জন্য পাগল হয়ে যায়, যে ব্যক্তি আজকে ইসকনের একটা ফিতা বাইন্দা লোকজনের সামনে রাবণের গীত গায়, সীতার গীত গায়, এর মতো লোক, এর মতো একজন নটি, তার উপরে বাংলাদেশের 17 কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে? বেগম জিয়া আসার পরে হঠাৎ জড়াই ধরে কাঁদলো, সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে, নাটকটা ঠিক মতো করতে পারলে আমার একটা ফায়দা আছে, এই জন্য একেবারে কাইন্ডা পেশাব কইরা বমি কইরা চিন্তা করছে। যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা, উচ্ছিষ্টা, একেবারে 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 নগণ্য শ্রেণীর লো লাইফ টাইপ একটা ব্যক্তি, যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে, আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিছে একটা ছুরি বসায় দিবে। এই মুহূর্তে এই বর্তমান 2 পয়সার উকিল রুমিন ফারহানা সে যত কথাবার্তা বলে, তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়, তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়, তাহলে ওই স্ক্রিপ্টটা সে গলাবাজি করে ডান্ডার মতো চিল্লায় চিল্লায় কইতে পারে। কিন্তু আমি একদিন যদি তাকে দেখতাম যে একটা ব্রিফিং নিয়ে একটা হিয়ারিং কেমনে করে যাদের সামনে, আমি তাহলে দেখতাম তার পরনের জাঙ্গার রং লাল না কালা, আমি দেখে বলাইতাম। আমি এটা দেখি নাই, কিন্তু আমার কথা হইতেছে নৈতিকভাবে আমি জিজ্ঞাসা করি, সাবজেক্টটা নৈতিক। আপনাকে যদি বলা হয় যে আপনি আটলান্টিক পাড়ি দিতে হবে একটা নৌকায় কইরা, এখন আপনি আপনার সাথে এমন একজন মানুষকে খুঁজবেন, নিবেন যাকে আপনি 100% বিশ্বাস করেন যে আপনার প্রতি লয়াল, তাকেই আপনি আপনার সঙ্গে করবেন, কারণ আপনি আটলান্টিক পাড়ি দিবেন। আপনি কি রুমিন ফারহানার মতো লোককে বিশ্বাস করে আপনার সাথে নিবেন? রুমিন ফারহানা ইদানিং যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার নিয়ে গলা ফাটায়, যে এখন বিভিন্ন টক শোতে গিয়ে ইসকনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায়, এ কি আসলে বিএনপি আসলে করে? ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে, ওই এরিয়ায় কেউ তারে চায় না। তার এরিয়ায় লোকজনরা বলে নডি রুমিন। নডির অর্থ কি আমি জানি না, আপনি জানেন কিনা আমি জানি না, নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই। শিক্ষিত মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু নীতিগত ভাবে সে হচ্ছে একটা বেশ্যা, একেবারে সঠিক বেশ্যা, ভারতীয় বেশ্যা, ইন্ডিয়ান বেশ্যা, মালাউনি বেশ্যা, হাসিনার বেশ্যা, নারায়ণ চন্দ্রপালের বেশ্যা। কিন্তু তখন যখন তাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলো, তখন সে বলছে আমি বিএনপি করি। কেন বিএনপি এখন ভারতের পাচাকে গন্ধটা কি শমশের মোবিন চৌধুরী পাইছে এই জন্য বলছে, নাকি অন্য কোনো কারণ আছে? এর চেয়ে বড় দন্যতা আর কি হতে পারে? একটা লোক যে জিয়া রহমানের সাথে পাশাপাশি যুদ্ধ করেছে, জিয়া পরিবার তাকে বিশ্বাস করেছে, তার শিক্ষাগত যোগ্যতা আছে, গভর্নমেন্টে তার ভালো পজিশন ছিল, এই লোকটা দলের সাথে বেইমানি করে, বাংলাদেশের সাথে বেইমানি করে সে ভারতের তল্পি বাহক হয়েছে, যেভাবে এইচটি ইমামরা হয়েছে, গহর রিজভির মতো লোকজনরা হয়েছে, জাস্ট হয়েছে কুত্তার বাচ্চার পরিচয়টা তাদের কাছে ভালো মনে হয়েছে নিজের স্বার্থে। এই শুয়োরের বাচ্চা বেগম জিয়াকে অসম্মান করেছে, তারেক রহমানকে অসম্মান করেছে, বিএনপিকে অসম্মান করেছে, বিএনপির আন্দোলনের পিছে ছুরিকাঘাত করেছে। এই কুত্তার বাচ্চা আজকের আদালতে গিয়ে বলে আমি বিএনপি করতাম। এর চেয়ে আর ধন্যতা, এর চেয়ে আর হাস্যকর আর কি হতে পারে? এটা কি জানেন, টানবাজারের একজন বেশ্যা এসে বলে আমি একসময় ইমামতি করতাম। এই সামাজিক বেশ্যা এবং পতিত ভারতীয় চুতমারানির ছেলে $29 মিলিয়ন স্যাটেলাইটকে 235 মিলিয়ন 300 মিলিয়ন খরচ করে এই বালবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো কাজে লাগে না। যে স্যাটেলাইটের অবস্থান বর্তমানে
ফিলিপিন্স বা আকাশে অক্ষাংশের এমন একটা জায়গায় দাঁড়ায় আছে, বাংলাদেশের কোন জায়গায় টাকা দিয়ে আসছে না। দর্শকবৃন্দ, এই 29-30 মিলিয়ন ডলারের স্যাটেলাইটকে $300 মিলিয়ন নিয়ে এখানে জয় নিজে ইনভেস্ট করে নাই, সালমান রহমান কোন ইনভেস্ট করে নাই, সরকার ইনভেস্ট করেছে, কিন্তু এর মালিকানা বাংলাদেশ সরকারের না। আমি ডক্টর আসিফ নজরুল এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলছে, এই স্যাটেলাইটের উপরে 3 সদস্যের একটা কমিশন গঠন করা হোক, তাদেরকে ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক, অথবা এফবিআই কে ডেকে এটা ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক, সঠিক তথ্য উপস্থাপন করা হোক যে স্যাটেলাইট নির্মাণে কত টাকা খরচ হয়েছে। এটা বাংলাদেশের জনগণ জানতে চায়, কারণ এই টাকাটা তাদের। এবং প্রতি মাসে এর ব্যবস্থাপনার জন্য সজীব আহমেদ ওয়াজেদকে $4.1 মিলিয়ন দেওয়া হতো শুধু ব্যবস্থাপনার জন্য, মেইনটেনেন্সের জন্য, স্যাটেলাইট মেইনটেনেন্সের কাজ করার। এই শুয়োরের বাচ্চা এখন বলে স্যাটেলাইট নষ্ট হলেও সে দায়িত্ব নেবে না। আরে শুয়োরের বাচ্চা, তোরে দায়িত্ব কে দেয়? শালা নটি পোলা, তোরে দায়িত্ব দেবে কুত্তার বাচ্চা। তুই দায়িত্ব নিয়ে কে? কুত্তার বাচ্চা। তুই স্যাটেলাইটের কি জানিস? হারামজাদা শুয়োর। আমি অত্যন্ত দুঃখিত, আমি বাজে শব্দ ব্যবহার করেছি এই শুয়োরের উপরে। আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করবেন? জয় বলেছে সে ওটা স্যাটেলাইট নষ্ট হলেও দায়িত্ব নেবে না। ওকে দায়িত্ব নেওয়ার কথা কে বলেছে? এই শুয়োরের বাচ্চার কোন যোগ্যতা আছে? স্যাটেলাইটের উপরে লেখাপড়া করে নাই। এই শুয়োরের কোনো দায়িত্ব নাই। প্রতি মাসে $4 মিলিয়ন উপরে নিছে এই স্যাটেলাইট মেইনটেনেন্সের জন্য, যেটা রাষ্ট্রের জন্য একটা বোঝা। আর এখন বলে সে স্যাটেলাইটের দায়িত্ব নেবে না। ওরে কেউ দায়িত্ব নেওয়ার কথা বলছে? কেউ বলে নাই। নিজের থেকে কুত্তার বাচ্চা এই উক্তিটা করেছে। আরো একটা কথা এই বিষয়ে আমি শেষ করতে চাই। এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা, আপনি তাদের ইনভেস্টিগেট করার কথা বলেছেন, আপনি বলেছেন যেটা এই টাকা রিকভার করা হোক, ওয়ার ফ্রড, মানি লন্ডারিং এর সাথে সজীব আহমেদ ওয়াজেদ এই স্যাটেলাইটের নামটা ব্যবহার করেছে। তো আমার কেন যেন মনে হয় এই মুহূর্তে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে যে অর্থ যোগান বাংলাদেশ ব্যাংক দিয়েছে, এটাকে এই মুহূর্তে তাড়াতাড়ি কোর্টে তুলে এর মালিকানা কোথায় এই সাবজেক্টটা ক্লিয়ার করে তারপরে জনগণের সামনে তুলে ধরা হোক এর সত্যিকার অর্থে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে কত খরচ হয়েছে এবং এর যাবৎকাল স্যাটেলাইট উৎক্ষেপণের পরের থেকে আজ অবধি এই স্যাটেলাইট বাংলাদেশের কি কাজে লেগেছে এটা জনগণ জানতে চায়। এবং এই ব্যাপারে বাংলাদেশের কেউ, কোন মানুষ, দর্শকদের ভিতরে কেউ যদি সজীব আহমেদ ওয়াজেদের উপরে একটা মামলা করে, আমি জেকব মিল্টন ওই মামলার খরচকারী করব। কেউ যদি এটার উপরে মামলা করে, আমি ওয়াদা করছি আমি এই মামলার দায়িত্ব নেব যদি কেউ করতে চায়, কারণ এই বিষয়টা সামনে আসা উচিত। কয়েকটা সাবজেক্ট, এই স্যাটেলাইট তৈরি করতে কত টাকা মূলত খরচ হয়েছে, এই স্যাটেলাইটের টাকা, এই যে $300 মিলিয়ন উপরে খরচ হয়েছে, এই টাকাটা কে দিয়েছে, প্রতি মাসে মেইনটেনেন্স বাবদ $4 মিলিয়ন নিয়েছে, এই টাকাটা কে, কোথায়, তাকে কিভাবে দেওয়া হয়েছে, এর প্রত্যেকটা জিনিস সামনে আসতে হবে। এবং আরেকটা জবাবদিহি করতে হবে, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার যদি এটার অর্থায়ন করে তাইলে এর মালিকানা কেন বাংলাদেশের জনগণ হবে না, বাংলাদেশের সরকার হবে না? আমি এটা ক্লিয়ার কাট একটা ধারণা চাচ্ছি। আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতিদের মধ্যে কয়েকজনের নাম বলি। নবাব স্যার সলিমুল্লাহ, উনি ওনার সময় বাংলাকে একত্র করতে চেয়েছে, বাংলার স্বাধীনতা চেয়েছে, বাংলার জন্য অবদান রাখতে চেয়েছে, ওনাকে ইংরেজরা মেরে ফেলেছে। ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। বাংলাদেশের সিংহ পুরুষ শেরে বাংলায় কে ফজলুল হক, ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। উনি বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালেও উনি যেভাবে চেষ্টা করেছে সবাইকে ইউনাইটেড করে বাংলাকে মুক্ত রাখতে, বাংলার সবকিছু ঠিকঠাক মতো চালাতে, শ্রদ্ধার সাথে ওনাকেও আমি স্মরণ করি। আমাদের আদর্শের সৈনিক, জনমানুষের সৈনিক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জীবনের প্রতি কণা রক্ত বিদ্যুৎ দিয়ে চেষ্টা করেছে বাংলার মানুষের মুক্তি আনার জন্য, জীবন উজাড় করে দিয়েছে, কিছু পেতে চান, করেননি এমন কোন কাজ নাই জনগণের স্বার্থে, নিজের স্বার্থ কখনো দেখতে চান না। আমি স্মরণ করছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে।
মুজিব শেখের যত ব্যর্থতা থাকুক, যত দোষ থাকুক, আমি অস্বীকার করতে পারবো না 70 এবং 71 সাল 72 সালে পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের যে রাজনৈতিক ক্লাশ হয়েছে, ওই সময় উনি রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে। তো ওনাকে আমি যদি অস্বীকার করি, দেন আমি ইতিহাসকে সঠিকভাবে বিচার করব না। বাংলাদেশের রাষ্ট্রীয় ফরমেশন এবং ইনফ্রাস্ট্রাকচার ছিল না। মুজিব শেখ তৈরি করতে পারে নাই, খন্দকার মোস্তাক তৈরি করতে পারে নাই, অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলাম তৈরি করতে পারে নাই। জেলখানায় যে 4 ভারতীয় চড়া ছিল, কামরুজ্জামান, মনসুর আলী, নজরুল ইসলাম, তাজউদ্দিন, এরা কেউ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। বাংলাদেশের সঠিক রাষ্ট্রীয় স্থপতি যদি কাউকে আমি সম্মান করি, উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বকে তৈরি করতে বিশেষ অবদান করে গেছেন। এখন এখানে এসে আমি থেমে যাই। তারপরে আমি যদি বলি, দর্শকবৃন্দ, এই প্রথম একজন নেলসন ম্যান্ডেলা রূপী একজন মানুষ আমাদের নেতৃত্বে এসেছে, উনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের সমকক্ষ কোন নেতা বাংলাদেশে আসেনি। এখন বলবেন উনি মুক্তিযুদ্ধ করেনি, আমি বলবো মুক্তিযুদ্ধের সময় উনি আমেরিকায় বসে মুক্তিযুদ্ধের সপক্ষে মিডিয়াতে যেভাবে মন্তব্য করেছে, এর কিছুই আপনারা করেন না। আমি তারপরে বলবো না উনি মুক্তিযোদ্ধা, কিন্তু উনি মুক্তিযুদ্ধের সমর্থক, মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষক, উনি এটা নিয়ে কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন রাজ পরিবারে জন্মান নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস মুজিব পরিবারে জন্মান নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস জিয়া পরিবারে জন্মান নাই, শেরে বাংলা পরিবারে জন্মান নাই, ভাসানী পরিবারে জন্মান নাই। কারণ উনি নিজেই দাঁড়িয়ে গেছেন একজন ফ্র্যাঞ্চাইজ হিসাবে, একটা উদাহরণ হিসাবে, নিজেকে এস্টাবলিশ করেছে বিশ্বব্যাপী। এস্টাবলিশ করার পরে উনি বাংলাদেশে এসেছে 20 কোটি মানুষের অস্তিত্বকে রক্ষা করার জন্য, রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করার জন্য। সেক্ষেত্রে আমি এই যে 5 জনের নাম আমি মেনশন করেছি, যে শ্রদ্ধার সাথে আমি বলবো, আমরা একজন ম্যান্ডেলা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, আমরা ব্রাজিলের প্রাণ পুরুষ সান্টোস দে লুলা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, চেক রিপাবলিকের হিরো ভাচলাভ হাভেলের মতো একজন লিডার পেয়েছি ডক্টর ইউনূসের মধ্যে, বিল ক্লিনটনের মতো একজন প্র্যাগম্যাটিক লিডার পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। আমি এই প্রসঙ্গটায় কাজী আব্দুল্লাহ আল মামুন যা বললেন, আমি এর সাথে আরো কয়েকটা জিনিস অ্যাড করতে চাই। জেনারেল ওয়াকার, আপনার উপরে আমার এবং অ্যাডভোকেট মামুন এবং দেশের অনেকেরই আপনার প্রতি কোনো আস্থা নেই। কারণ আপনি প্রথমত আপনি আর্মি চিফ হওয়ার জন্য কোয়ালিফাইড ছিলেন না। আপনি স্রেফ মুজিব শেখের ফ্যামিলির কোন একটা মেয়েকে বিয়ে করেছেন, ঘোড়ামুখ কোন একটা মেয়েকে বিয়ে করেছেন, এই জন্যই আপনাকে আর্মি চিফ বানানো হয়েছে। এবং আপনি আওয়ামী লীগের এবং স্বৈরাচারের 626 জন লোককে পয়সার বিনিময় হাসিনা শেখকে রক্ষা করার জন্য এবং মুজিব পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য রাষ্ট্রের দিকে না তাকিয়ে, জনগণের কল্যাণের দিকে না তাকিয়ে আপনি তাদেরকে পার করে দিয়েছেন। আপনি বহু ষড়যন্ত্রের সাক্ষী এবং আপনি বহু ষড়যন্ত্রের নায়ক এবং বহু ষড়যন্ত্রের মধ্যে আপনার অংশগ্রহণ ছিল। এখন মানবিক দৃষ্টিকোণ থেকে, নীতির দৃষ্টিকোণ থেকে আপনি আমাদের দৃষ্টিতে একজন অপরাধী। কিন্তু আমি একটা কথা আজকে বলতে চাই, পুট এভরিথিং অ্যাসাইড, আমি একটা জিনিস বলতে চাচ্ছি। রাষ্ট্রের প্রয়োজনে কনফুসিয়াস বলেছে, ইন অর্ডার টু চেঞ্জ দ্য সিস্টেম and in order to bring the system in an active position, in an active way, not passive way, if you need to work with the devil, work with the devil. আমরা যদি ধরেও নেই জেনারেল ওয়াকার তুমি একটা ডেভিল, কিন্তু এই মুহূর্তে তোমার ওই চরিত্রটা আমি ভুলে যেতে চাই একটা কারণে। মানুষের পরিবর্তন হয়, মানুষের মনের পরিবর্তন হয়। আমি তোমাকে বেনিফিট অফ দ্য ডাউট, জেনারেল ওয়াকার আপনাকে বেনিফিট অফ দ্য ডাউট দেওয়ার মতো চরিত্র আপনার না, কিন্তু তারপরে আপনাকে বলছি, আমি জেনারেল জাহাঙ্গীর আলম, ডক্টর আসিফ নজরুল এদের কারো দৃষ্টি আকর্ষণ করি না, আমি জেনারেল ওয়াকার আপনার দৃষ্টি আকর্ষণ করে এই কথাটা বলছি। ধরে নিলাম আপনি একটা ডেভিল, কিন্তু
বাংলাদেশের 17 কোটি 20 কোটি মানুষের স্বার্থে, বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে আপনাকে আমি যে কথাটা বলি মনোযোগ দিয়ে শুনে রাখুন। যে কোনো মূল্যে অপারেশন ডেভিল হান্টের মধ্যে শুধু অপরাধী না, আমাদের ভিতরে যারা ভারতের তকমা আছে, ভারতের কানেকশন আছে, পুলিশ অফিসারদের ভিতরে ডিআইজি লেভেলে, এসপি লেভেলের যেসব লোকজনরা আছে, প্রত্যেকটা মানুষকে কাস্টডিতে নেওয়া হোক। তাদেরকে নেক্সট 15 দিনের ভিতরে তাদের পদ থেকে ওএসডি করে তাদেরকে কাস্টডিতে নেওয়ার পরে আপনি দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় যায়। আপনি যদি অপরাধীদেরকে ধরে, জেনারেল ওয়াকার এবং ডক্টর আসিফ নজরুল, আমারে আইন শিখাইয়েন না। আপনি অপরাধীদের ধরার পরে অপরাধীদের ভিতরে ক্যাটাগরাইজ করুন। একটা আছে লং টার্ম গোল, আর একটা আছে শর্ট টার্ম গোল। যারা চুরি ছেঁচড়ামি করে তাদেরকে ইমিডিয়েট একটা ট্রাইব্যুনালে বিচার করেন, তাদেরকে রেগুলার কোর্টে পাঠানোর দরকার নাই। কেউ পকেট মারছে, তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানোর দরকার নাই, একটা ট্রাইব্যুনাল করে দেন। ওই ট্রাইব্যুনালে ওইখানে ওই ছেঁচড়ামির জন্য তাকে 10,000 টাকা ফাইন করেন, তার নাকে খত নেন, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাকে ছেড়ে দেন। কিন্তু যারা স্বৈরাচারের সাথে জড়িত, যারা ভারতের সাথে জড়িত, ভারতের সাথে যাদের বিন্দু মাত্র কানেকশন আছে, তাদের প্রত্যেককে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা কারাগারকে ভরে দেওয়া হোক। এদের জন্য তদন্ত করা হোক অপারেশন ডেভিল হান্ট, এবং সাকসেস করার জন্য আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আমি 110% ইমপ্লিমেন্টেশন চাই। জেনারেল ওয়াকার, আপনি এবং অন্য দুই বাহিনীর প্রধান যদি এই কাজটা করতে পারেন, আপনাকে চাইলে বাংলাদেশের জনগণ মাফ করলে করতেও পারে। আমি অনলাইন যারা অ্যাক্টিভিস্ট, আমি তাদের কারো সাথে কণ্ঠ মিলাই না। আমি কণ্ঠ মিলানোর ব্যবসায় ভালো না। আমি লেখাপড়া করতে পারি, আমি উদাহরণ টানতে পারি, আমি আমার অভিজ্ঞতাকে আপনাদের সামনে দিতে পারি। মঈনকে আমি হেট করি, কিন্তু তারপর মঈন একটা কাজ করেছিল, জেনারেল ওয়াকার, ওখান থেকে আপনি শিখতে পারেন। এই মুহূর্তে আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, এইটাকে ব্যবহার করে অপারেশন ডেভিল হান্টকে যদি সফল করা হয়, আমি জানি আমার মা বোনরা জুয়েলারি পরে রমনা পার্কে রাত 11টায় ঘুরতে যেতে পারবে।